আমার বড় মামা সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। স্বেচ্ছা অবসর নয়, চাকরির পুরো মেয়াদ পূর্ণ করে বাড়িতে এলেন। বড় মামা আমাদের খুবই ভালোবাসেন এবং আমরাও ততোধিক ভালোবাসার চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। এই না পেরে ওঠার অক্ষমতা আমাদের সব ভাই বোনের কম বেশি আছে। মামার বাড়ি আমাদের কাছে বেজায় সুখের জায়গা। শুধু তককে তককে থাকতে হয় কখন বড় মামা, মেজো মামা অথবা ছোট মামা এসে যান। ছোট মামা চাকরি সূত্রে আপাতত টাটায় এবং মেজো মামা সপ্তাহে একবার করে আসেন। এক রাত থেকে পরের দিনই দুর্গাপুরে চলে যান। মেজো মামাকে উপলক্ষ করে বড় মামা বলেন, আর দুর্গাপুরে গিয়ে কি করবি? শিল্পনগরীর শিল্পটাই তো ডকে উঠে গেছে। কোনো দিন গিয়ে দেখবি অফিসের গেটে তালা। মেজো মামা খুব শান্ত প্রকৃতির লোক, কোনো কথারই চটজলদি জবাব দেন না। বড় মামার দিকে শান্ত চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে জবাব দিয়েছিলেন, দাদা, তোর প্রশ্নের উত্তরটা কাল দেব, আজ একটু ভেবে নি। আমরা জানি আমাদের মেজো মামা এই রকমই। মেজো মামার এই রকম স্বভাব নিয়ে অনেকেই একদা ঠাট্টা রসিকতা করত, তবে ইদানিং আর কেউ করে না। মেজো মামার শ্বশুরমশাইয়ের নাম কানাইবাবু, কানাইলাল চক্রবর্তী। তিনি বিয়ের পর জামাইকে আহ্লাদ করে জিজ্ঞেস করেছিলেন, তোমাদের আদি দেশ তো ছিল খুলনায়, এই তাই না? মেজো মামা শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, আজ রাতটা একটু ভেবে নি, কাল বলবো। মেজো মামার শ্বশুরমশাই খুব একটা অবাক হননি, কারণ বিয়ের কথা যখন পাকা হচ্ছে তখন উনি জিজ্ঞেস করেছিলেন, তোমার অফিস তো দুর্গাপুরে, তুমি কত সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছ? মেজো মামা প্রথমে একটু হাসলেন, পরে উত্তর দিয়েছিলেন, বিয়ের ঝামেলাটা কেটে যাক, তারপর ভেবে বলবো। তাই মেজো মামাকে শ্বশুরবাড়িতে কেউ বিশেষ প্রশ্ন করতেন না। প্রশ্ন করলেও সেই দিনই তার জবাব আশা করতেন না। মেজো মামার শ্বশুরমশাই তার নিজের আত্মীয়দের কাছে বলতেন, আমার জামাইয়ের কথা বলার ব্যাপারটা একেবারে অন্যরকম। আজ প্রশ্ন করলে সম্ভবত আগামীকাল উত্তর পাবো, রেশন দোকানের ডিউ স্লিপের মতো। আমরা মনে মনে মেজো মামিমার কথা ভাবতাম, মেজো মামিমাও কি সব প্রশ্নের জবাব একদিন পরে পান? মেজো মামিমা আমাদের ভুল শুধরে দিয়ে বলেছিলেন, একদিন পর নয়, আমার বেলায় এক সপ্তাহ পর। শনিবার রাত্রে আসার পর জানতে চাইলে সেই শনিবার জানা যাবে না, জানতে হবে তার পরের শনিবার। সত্যি বলতে কি তখন আর মনে করিয়েও দিতে হয় না, এই ঘরে ঢুকে জুতোর ফিতে খুলতে খুলতে বলে উঠবে, মায়া, গত শনিবার তুমি জানতে চেয়েছিলে না দুর্গাপুরে গরম পড়েছে কি না? হ্যাঁ গো, বেজায় গরম। এরপর যে কি হবে কে জানে। বড় মামার এসব ঝামেলা নেই। কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি চটজলদি জবাব দেন। শুধু জবাবই দেবেন না, জবাবের এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ আরম্ভ করবেন যে প্রশ্নকর্তা পালাবার পথ খুঁজতে থাকবেন। বড় মামাকে যারা বিলক্ষণ জানেন তারা কখনো বড় মামাকে কোনো প্রশ্ন করেন না। আত্মীয় স্বজন, বাড়ির লোক কিংবা নিকট প্রতিবেশী তারা কেউই বড় মামার সঙ্গে বিশেষ কথা বলেন না। কিন্তু বড় মামা এমনিতে চমৎকার মানুষ, মনের দিক থেকে উদার, পরোপকারী এবং অনেক বিষয় জানেন। তবুও সবাই তাকে এড়িয়ে চলেন, এমনকি আমরাও। একবার আমাদের এক পরিচিত ভদ্রলোক বড় মামার কাছে এসেছিলেন। ওই ভদ্রলোক একটা বেসরকারি চিট ফান্ডের এজেন্ট। তাদের কোম্পানিতে টাকা রাখলে ভবিষ্যৎ জীবনে কত সুবিধে হবে এই সব কথা প্রায়ই আমাদের এসে বোঝাতেন।
আমরা তো সেই ভদ্রলোকের জ্বালায় তিতি বিরক্ত। বড় মামার ছেলে সন্তু আমায় বলল, এই এজেন্ট ভদ্রলোককে বাবার কাছে পাঠিয়ে দে, ভবিষ্যৎ ঝরঝরে করে দেবে। আমরা সত্যি সত্যি সেই ভদ্রলোককে বড় মামার কাছে পাঠালাম। রবিবারের প্রসন্ন সকাল, একতলার সিমেন্টের বারান্দায় খড়খড়ে রোদ। বড় মামা বারান্দার টেবিলে বসে সকালের জলখাবার লুচি আর বেগুন ভাজা সবে শেষ করে চায়ের কাপে চুমুক দিতে যাচ্ছেন। ঠিক তখন ওই এজেন্ট ভদ্রলোক এসে উপস্থিত। বড় মামা চায়ের কাপে চুমুক না দিয়ে সোজা ভদ্রলোকের দিকে তাকালেন। বড় মামার দুই চোখে বিরক্তি ভরা জিজ্ঞাসা। বড় মামা প্রশ্ন করার আগে এজেন্ট ভদ্রলোক বললেন, আগে আপনার কাছে এলাম। বড় মামা এবার চায়ে চুমুক না দিয়ে হাঁক দিলেন, পটলা, এই পটলা। বাড়ির সব কাজেই পটলা হাজির। কাজও যেমন চটপট করে, মিথ্যে কথাও তেমনই চটপট বলতে পারে। পটলা এসে দাঁড়াতেই বড় মামা হুকুম করলেন, এর জন্য 1 কাপ চা। এই পর্যন্ত বলেই এজেন্টের দিকে তাকিয়ে বললেন, লুচি সম্ভবত নেই, শুধু চাই খেতে হবে। পটলা চলে যেতেই এজেন্ট ভদ্রলোক বললেন, আজ্ঞে স্যার, আমার নাম কৃষ্ণজীবন দাস, আমাদের চিটফান্ডের নাম। বড় মামা তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনাদের চিটফান্ডের সঙ্গে আমার কি সম্পর্ক? তবে সম্পর্ক থাকবে নাই বা কেন? কিন্তু থাকবেই বা কেন? এই থাকার মধ্যে কার লাভ বেশি, আমার না আপনাদের? তবে এটা ঠিকই যে শুধু লাভ লোকসানের হিসেব দিয়েই তো দুনিয়া চলে না। কিন্তু তাই বা বলি কি করে? লাভ লোকসান তো শুধু ব্যবসা বাণিজ্যের অঙ্গ নয়, সে তো সমাজ, জীবন, রাজনীতি, অর্থনীতি সবেরই অঙ্গ। লাভ লোকসান বাদ দিয়ে কি জীবন চলে? আবার চলবে নাই বা কেন? রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধের আন্দোলন করলেন, তাতে তাঁর কী লাভ? বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ চালু করলেন, তার জন্য সরকারের কাছে দরবার করে আইন বানালেন, তাতে বিদ্যাসাগরের কী লাভ? নদের নিমাই পথে পথে নাম কীর্তন করে প্রেম বিলোতেন, তাতে কি তার 2 পয়সা আমদানি হতো? কোনো লাভ নেই। অতএব লাভ লোকসানের হিসেবই একমাত্র হিসেব নয়। তাছাড়া এই আপনার কোম্পানির লোকেরা দিন রাত নিঃশব্দে আমাদের ভবিষ্যতের কথা ভেবে যাচ্ছেন। ওদিকে দেশের নেতা নেত্রীরা ভোটের আগে সশব্দে মাইকে বা নিজের অমায়িক ভঙ্গিতে আমাদের এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ভেবে ভেবে গলদঘর্ম হচ্ছেন। আমার ভবিষ্যৎ নিয়ে আমার বাবাও এত ভাবেননি, কিন্তু আপনি আর আপনার কোম্পানি ভাবছেন। অথচ যার ভাবার কথা ছিল, অর্থাৎ আমার বাবা, তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি বলেই আপনাদের আগমন। আচ্ছা, ভবিষ্যতের জন্য সঞ্চয় সেটা কেমন জিনিস? সঞ্চয় ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ অজানা অজ্ঞাত। সেই অজানা অজ্ঞাত জীবনের জন্য সঞ্চয় কেন? সঞ্চয় নয় বা কেন? সেই আগামী দিনগুলিতে সুখে থাকবার জন্য সঞ্চয় আবশ্যক, খুবই জরুরি। কিন্তু কখন যে কি ঘটবে সে কথা কেউ বলতে পারে? আপনার কোম্পানি পারে? সম্রাট শাহজাহান কোনো চিটফান্ডে টাকা রাখেননি। তিনি জানতেন গোটা ভারতবর্ষই তাঁর নিজস্ব ফান্ড, যথার্থ অর্থেই বাপ ঠাকুরদার সম্পত্তি। কিন্তু কি হলো? কত টাকা খরচ করে কত বছর ধরে অমন যে তাজমহল তৈরি হলো, তা কোন কাজে লাগলো? ছেলেদের মধ্যে ঝগড়া, শাহজাহান নিজে অসুস্থ, তারপর দীর্ঘকাল আগ্রার দুর্গে বন্দি জীবন কাটিয়ে 1666 খ্রিস্টাব্দে অশেষ যন্ত্রণা ভোগ করে মারা যান। তাই বলছি, আমরা আড়াল থেকে সেই এজেন্ট কৃষ্ণজীবন বাবুকে দেখতে লাগলাম। খুবই বিপন্ন অবস্থা, হয়তো এখনই কৃষ্ণ নাম শোনাতে হবে। মাথার টাকে বৃষ্টির ফোঁটার মতো ঘাম জমেছে। বড় মামা দম নেওয়ার জন্য একটু থামতেই কৃষ্ণজীবন বাবু কাতর গলায় বলে উঠলেন, স্যার, আজ আমি আসি।
কৃষ্ণজীবনবাবু মুখের কথাটাকে তৎক্ষণাৎ জন্টি রোডসের ক্যাচ লোফার মতো লুফে নিয়ে বড় মামা বললেন, আপনার আসা যাওয়ার জন্য আমার অনুমতির প্রয়োজন নেই, তবে একেবারেই যে নেই তাই বা বলি কেমন করে। যাওয়ার সময় বলে যাওয়া যেমন ভদ্রতা, তেমনি আসার সময় বলে কয়ে আসাটাও ভদ্রতা। প্রথমটা পালন করেননি বলে দ্বিতীয়টা যে করবেন না তেমন ছোট লোক আপনি নিশ্চয়ই নন। অবশ্য ঘন ঘন বলা কওয়া করা বা অনুমতি নিলেই যে খুব বড় মাপের ভদ্রলোক হয় তা কিন্তু নয়, তবে বলে কয়ে আসাটাই ভালো। অবশ্য সব সময় ভালো নাও হতে পারে। বলে কয়ে যদি বাড়িতে ডাকাত আসে, তাহলে কি বলে কয়ে এসেছে বলে সেই ডাকাত আসাটা ভালো? বড় মামা তখনও কথার পর কথা সাজিয়ে চলেছেন, নিজেই প্রশ্ন তুলছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। কৃষ্ণজীবনবাবুর আর সহ্য হলো না। তিনি এক লাফে বারান্দা থেকে সিঁড়িতে নামলেন এবং সেখান থেকে চলি বলে আর একটা ছোট্ট লাফে শান বাঁধানো উঠোনে। বড় মামা বললেন, আপনার চিট ফান্ড। কৃষ্ণজীবনবাবু দ্রুত সদর দরজা পেরোতে পেরোতে বললেন, ফান্ডের কাতায় আগুন, আপনি বাঁচলে। যেতে যেতে কি যে বলে গেলেন তার শোনা গেল না। আমরা শুনেছি আমার দাদুর আমলে এই বাড়িতে বিস্তর লোকজন আসতো। রবিবার সকালে বসতো আড্ডার আসর। এছাড়া ছুটি ছাটা, দোল, পয়লা বৈশাখ, এরকম আরও কত সব উপলক্ষ। সেসব যে আস্তে আস্তে উঠে গেছে, সেটা কি আমার মামাদের জন্য? আমার বড় মামিমা এবং মেজো মামিয়া মাও তাই বলেন। বড় মামিমা বলেন, এমন পাগলদের বাড়িতে কে আসবে রে? হ্যাঁ, বাইরে থেকে কিচ্ছুটি বোঝবার উপায় নেই, কিন্তু বাড়িতে ঢুকে দুদণ্ড কথা কইলেই বোঝা যায় কোথায় এসে পড়েছে। বড় মামিমার রাগ হওয়া স্বাভাবিক। বড় মামাকে নিয়ে কত রকম কাণ্ড যে তাকে সামাল দিতে হয়েছে তার আর সীমা সংখ্যা নেই। বড় মামিমার বঞ্ঝির বিয়ে, এ বাড়ির সবার নিমন্ত্রণ, কিন্তু বাড়ির তালা দিয়ে সবার তো যাওয়ার উপায় নেই। তাই বড় মামা, বড় মামি আর মেজো মামি গেছেন, সঙ্গে বড় মামার বড় ছেলে সন্তু। সন্তু তখন মাধ্যমিক দিয়েছে। বিয়ের দিন বড় মামার হাঁক ডাকে সবাই তটস্থ। পাত্রপক্ষ এসে গেছে, বিয়ে চলছে। ছেলের বাবা আর বড় মামা পাশাপাশি বসে গল্প জুড়েছেন। বড় মামি বললেন, তখনই বুঝেছি কিছু একটা গন্ডগোল হবে, কারণ আমার বঞ্চি শ্বশুর মশাই কোনো কথা বলার সুযোগই পাচ্ছেন না। তোদের বড় মামা হাত নেড়ে আঙুল নাচিয়ে একাই বলে যাচ্ছে। বিপদ সামাল দেওয়ার জন্য আমি গিয়ে তোর বড় মামার পিছনে দাঁড়ালাম। তোর মামা তখন কি বলছে জানিস? আমরা বললাম, কি বলছিলেন? বড় মামি বললেন, তোর মামা বলছে, বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান, কিন্তু তাকে অপবিত্র করে তোলে কারা জানেন? আপনার মতো ছেলের বাপরা। ছেলের বিয়ের জন্য আগেই মেয়ের বাপের কাছে ফর্দ পাঠায়, বলে এটা চাই ওটা চাই। পাত্র যদি হাঘরের বেটা হয় তাহলে তার বিয়ে করা কেন? ছেলের বাবা বলে উঠলেন, আমি কিন্তু কোনো দাবি দাওয়া করিনি। বড় মামা বলে উঠলেন, করিনি মানে? করার কথা মনে আনাই তো পাপ। তবে হ্যাঁ, পাপ পুণ্য, ভদ্রতা অভদ্রতা, শিক্ষা অশিক্ষা এই সব ব্যাপার আছে। প্রথম দিনের পরিচয় বোঝা যায় না আপনার মধ্যে এসব আছে কি নেই। তবে এসব জিনিস থাকবে কেন, আবার থাকবে নাই বা কেন? আফটার অল এই যুগের মানুষ, চট করে তো বদলাতে পারবেন না। আর কেনই বা বদলাতে পারবেন না? এই বদল তো সৎ অর্থে। তবে আপনাকে যে সৎ হতেই হবে তারও কোনো মানে নেই। আবার সৎ থাকবেন নাই বা কেন? বড় মামি পিছন থেকে 2-3 বার ধাক্কা দিয়েও বড় মামাকে থামাতে পারেননি। বিয়ের কাজ মিটে যাওয়ার পর বরযাত্রীরা যখন রওনা হয়ে যাচ্ছেন, তখন বড় মামার চোখ বাঁচিয়ে সেই ছেলের বাপ ভদ্রলোক বড় মামিকে বলেছিলেন, আপনার স্বামী ভদ্রলোকটি
এই পর্যন্ত বলার পরই বড় মামি হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলেছিলেন, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আসলে বড় মামিকে থামিয়ে দিয়ে সেই ছেলের বাপ বলেছিলেন, মনে করবার কোনো স্কোপই নেই। আমার দাদা লুম্বিনীর ডাক্তার, প্রথম অবস্থায় চিকিৎসা হলে ভালো হয়ে যাবে। দেরি করবেন না, বউ ভাত মিটে যাওয়ার পরই লুম্বিনীতে নিয়ে আসুন, আমি দাদাকে বলে রাখবো। বড় মামি বললেন, তখন লজ্জায় আমার মনে হচ্ছিল ধরনী দ্বিধা হও অথবা আমাকেই বদ্ধ পাগল করে দাও। সত্যি বলতে কি, ছোট মামাকে নিয়ে এসব কোনো ঝামেলা নেই। ছোট মামা বিয়ে থা করেনি, ঈশ্বর ভক্ত মানুষ, মাঝে মাঝে তন্ত্রচর্চা করেন আর তন্ত্রমতে হাত দেখেন। একবার তার অফিসের বসকে হাত দেখে বলে দিয়েছিলেন, আপনি গাধা গোত্রের মানুষ, আপনার সর্বাঙ্গে শনি, তদুপরি অতিকায় মন্দ লোক। ছোট মামার বস এসব শুনে আদৌ প্রীত হননি, হওয়ার কথাও নয়। ফলে 3 বছর কোনো প্রমোশন হয়নি ছোট মামার। সেই গাধা গোত্রের বসটি অন্যত্র চলে যেতেই এলেন জনৈক রাঘবন। ছোট মামা রাঘবনের পয়সায় ঘটা করে যজ্ঞ করলেন, অধিক রাত্রি পর্যন্ত নিজে জাগলেন এবং সস্ত্রীক রাঘবনকেও জাগিয়ে রাখলেন। সূর্য ওঠার পর বোম কালী বলে হুঙ্কার ছেড়ে ছোট মামা ভবিষ্যৎবাণী করলেন, বেটা, তোর ভাগ্য খুলে দিলাম, এবার মন লাগিয়ে কাম কাজ কর। অফিসের বস হোক আর যেই হোক, যজ্ঞের আসনে বসে ছোট মামা সবাইকে তুই বলে সম্বোধন করেন। এটাই নাকি নিয়ম, হয়তো তাই হবে। হাতে কমণ্ডুল আর চিমটে, মাথায় জটা, গায়ে গমকলের মেঝেতে পড়ে থাকা আটার মতো ফ্যাকফ্যাকে কী সব মাখা খান কয়েক সাধুকে গঙ্গাসাগর ফেরত এই বাড়িতে আসতে দেখেছি। ওরা সবাইকে বেটা বলে সম্বোধন করেন এবং তুই তোকারি করেন। মুম্বাই থেকে আমার ছোট কাকার মেয়ে জেনি এসেছিল কলকাতায় বেড়াতে। ও মডেল হতে চায়, তাই খুব বেছে বেছে খায়। সেদিন ওর পরনে ছিল জিন্সের প্যান্ট, গায়ে ঢোলা গেঞ্জি, মাথার চুল আমার চেয়েও ছোট করে কাটা। গঙ্গাসাগর ফেরত সাধু জেনিকে দেখে বলেছিলেন, ইধর আজা বেটা। জেনির আত্মসম্মানে খুব লেগেছিল। সে রাগের গলায় জবাব দিয়েছিল, আমি ব্যাটা নই, 100% বেটি, বি কেয়ারফুল। জেনিকে ব্যাটা বলে সেই সাধু বেচারি খুব ভুল করেননি। আমার ঠাকুমা নিমতলায় গিয়ে চুল্লিতে ঢোকার 2 দিন আগে পর্যন্ত জেনিকে ছেনি বলে ডাকতেন আর আক্ষেপ করে বলতেন, তোরা কি মেয়েটার নাম পেলি না রে? হ্যাঁ, শেষে ছেনি, হাতুড়ি, ওই সব লাইনে গেলি। গঙ্গাসাগরে সেই সাধুদের দেখে বুঝেছি, সব বয়সের লোকদের তুই তোকারি করার অভ্যাসটা ওদের সাধু হওয়ার একটা লক্ষণ। আমাদের ছোট মামাকে দেখে সেই ধারণাটা আরও গাঢ় হয়েছে। ছোট মামার তান্ত্রিক সাধনায় অনেকেই নাকি উপকৃত হয়েছে। তার তান্ত্রিক প্রেসক্রিপশনে রাঘবন 2 বছরের মধ্যে এক্সিকিউটিভ থেকে ম্যানেজার। বড় মামি এবং মেজ মামি দুজনেরই খুব ইচ্ছা হয়েছিল তাদের সাধের তান্ত্রিক দেওরকে দিয়ে বাড়িতে একটা হোমযজ্ঞের অনুষ্ঠান করেন। গোড়ার দিকে বড় মামা কোনো পাত্তা দেননি। মেজো মামা যথারীতি ভেবে বলবো বলে দুর্গাপুরে চলে গেছেন। হপ্তায় হপ্তায় আসেন বটে, কিন্তু ভেবে ওঠার সময় পান না। অবশেষে অনেক কাঠ এবং বিস্তর খড় পুড়িয়ে বড় মামার সম্মতি আদায় হলো। অমাবস্যা এবং শনিবার ছাড়া তান্ত্রিক মতে হোমযজ্ঞ হবে না বলে ছোট মামা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু অমাবস্যা আর শনিবার দুটো একসঙ্গে চট করে পাওয়া গেল না বলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো। টাটা থেকে ছোট মামা এলেন, যেমন ছুটি ছাটায় আসেন তেমনই পোশাক। কিন্তু হোমযজ্ঞের দিন দারুণ ব্যাপার, ঘরের দরজা 2 ঘন্টা বন্ধ। দরজা বন্ধ ঘরে ছোট মামা যে কী করছেন তা আমরা কেউ জানি না। জানলার পাল্লাও নিপুণভাবে বন্ধ, তদুপরি জানলায় ভারী পর্দা। আমার মামিরা বিষম চিন্তায় পড়ে গেলেন, কিন্তু আমাদের ছাড়া আর কাউকেই সে দুশ্চিন্তার কথা বলতে পারছেন না। বড় মামিকে আমি বললাম, বড় মামাকে বলো না। বড় মামি নিজের কপাল চাপড়ে বললেন,
তোদের মামাগুলো যে কেমন তা কি তোরা আজও বুঝলি না? হ্যাঁ, তোর বড় মামাকে জিজ্ঞেস করলে সে সাতকাণ্ড রামায়ণ খুলে বসবে, নিজেই প্রশ্ন করবে আবার নিজেই জবাব দেবে, একই সঙ্গে ভালোও বলবে আবার খারাপও বলবে। মধ্যম জনকে আর জিজ্ঞেস করলে উত্তর পাবো 1 সপ্তাহ বাদে। এই তো আমাদের সংসারের চিত্র। আমরা সবাই খুব উদ্বেগ নিয়ে ছোট মামার ঘরের দিকে তাকালাম। দরজা তেমনই বন্ধ। আমরা দরজায় কান পেতে ঘরের ভিতরে শব্দ শোনার চেষ্টা করলাম। না, কোনো শব্দ নেই। অন্ধকার রাতে নদীর পাড়ে যেমন নৈঃশব্দ থাকে, মনে হলো ছোট মামার ঘরেও তেমনই ভয়ঙ্কর নৈঃশব্দ থমথম করছে। বড় মামার ছেলে সন্তু আমার দিকে তাকিয়ে বলল, এই যে দেখছি মোল্লার চকের দইয়ের মতো নৈঃশব্দ জমাট বেঁধে আছে, হায় দরজায় ধাক্কা দিই। দরজায় ধাক্কা দেওয়া উচিত হবে কিনা চিন্তা করতে করতে দরজা খুলে গেল। সেই সঙ্গে চকোলেট বোমা ফাটার মতো পিলে চমকানো হুঙ্কার, বম কালে! আমরা চমকে উঠেছিলাম। আমাদের দিকে তাকিয়ে ছোট মামা বলে উঠলেন, এই তোরা কে? তোরাই কি সেই কিষ্কিন্ধার শাখা মৃগা? এরপর 2 মামির দিকে তাকিয়ে বললেন, এই তোরা কারা? আমরা নিশ্চিন্ত হলাম। আমাদের ছোট মামা এখন মামা থেকে তান্ত্রিকে উত্তীর্ণ হয়েছেন। আমাদের তো তুই তোকারি করেই থাকেন, সেটাই স্বাভাবিক। আমরা কেউ কেউ তার ভাগ্নে, কেউ কেউ ভাইপো। কিন্তু 2 মামি অর্থাৎ ছোট মামা যখন তার 2 বৌদিকে তুই তোকারি করতে লাগলেন, তখন আর তার তান্ত্রিকতায় কোনো সন্দেহ রইল না। ছোট মামাকে দেখে এখন সত্যিকারের তান্ত্রিক মনে হচ্ছে, যেন এইমাত্র গঙ্গাসাগর অথবা কুম্ভ মেলা থেকে সোজা এখানে এলেন। গলায় মোটা মোটা হরিতকি, রং বেরঙের পাথর বা কাঁচের মালা, কপালে লাল ফোঁটা, পরনে রক্তবস্ত্র, পিঠের ওপর ঝুলছে মেজমামির চুলের বেনির মতো লম্বা জটা, আবার মাথায় যাত্রা দলের সন্ন্যাসী বা ছদ্মবেশী রাবণের মতো জটা, হাতে চিমটে, একটা ঈষৎ তোবড়ানো কমণ্ডুল এবং সারা গায়ে ঘুঁটের ছাইয়ের মতো কিসব মাখা। সন্তু ফিসফিস করে বলল, ছোট কাকা, এত সব কস্টিউম কি টাটা থেকে ভাড়া করে নিয়ে এসেছে নাকি পাকাপাকিভাবে কিনে নিয়েছে? সন্তুর এ কথার জবাব আমার জানা ছিল না। ছোট মামা ধীরে ধীরে হলঘরের দিকে এগিয়ে গেলেন। ওই ঘরেই যজ্ঞের আয়োজন। হোম যজ্ঞ কেমন হতো এবং তাতে এই পরিবারে কী সুফল ফলতো তা জানি না, কিন্তু যজ্ঞে বসার সময় ছোট মামা বোম বোম করে যেই বিকট আওয়াজ তুললেন, অমনি বড় মামা মেজ মামাকে উদ্দেশ্য করে বললেন, ব্রজ, এরকম আওয়াজ ছাড়লে তো শব্দ দূষণের দায়ে পড়ব। নেত্য যা আওয়াজ ছাড়লো তা তো 65 নয়, 1000 ডেসিবেল ছাড়িয়ে গেল। আমি বললাম, এরপর যজ্ঞ শুরু হলে ধোঁয়াও হবে প্রচুর। বড় মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, একই সঙ্গে শব্দ দূষণ এবং বায়ু দূষণ, জামিন অযোগ্য অপরাধ। তুই নেত্যকে কিছু বল। মেজ মামা বললেন, আজ ভাবি, কাল বলবো। বড় মামা আমাদের দিকে তাকিয়ে বললেন, হোম যজ্ঞে ধোঁয়া তো হবেই, ধোঁয়াহীন যজ্ঞ কি সম্ভব? কেনই বা অসম্ভব? দুনিয়ার কত জিনিসই তো সম্ভব, তবে ধোঁয়াহীন যজ্ঞই বা সম্ভব নয় কেন? দেব ভক্তি, সে তন্ত্র মতে বা বৈষ্ণব মতে বা শাক্ত মতে, যে মতেই হোক, তার সঙ্গে ধোঁয়ার কি সম্পর্ক? অবশ্য সম্পর্ক থাকবে নাই বা কেন? শিবহীন যজ্ঞ করে দক্ষ যজ্ঞ বাদিয়েছিলেন। ধোঁয়াহীন যজ্ঞের এফেক্ট কি সেই রকম ম্যাসাকার কিছু? কম্পিউটারে যজ্ঞ সম্ভব। বড় মামা আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হলো না। ছোট মামা ঘাড় ঘুরিয়ে বড় মামার দিকে তাকিয়ে বললেন, বাবা, ইতনা বাত মত কর, চুপচাপ মেরা পিছে बैठ যা। বড় মামা এতই অবাক হলেন যে ছোট মামার দিকে তাকিয়ে মিনিট খানেক কথা বলতে পারলেন না। তারপর যা ঘটল সেটা দেওয়ালির রাতে তুবড়ি ফাটার মতো। প্রথমে জ্বলতে চায় না, খোঁচাখুচি করে আগুন দিতে দিতে হঠাৎ সশব্দে জ্বলে উঠে দুম করে ফেটে যায়। বড় মামারও তাই হলো। কিছুক্ষণ বড় বড় চোখে ছোট
ছোট মামার দিকে তাকিয়ে থেকে হঠাৎ উঠে পড়লেন। ঘরের আলমারির পিছনে হাত ঢুকিয়ে বের করে আনলেন একটা হকি স্টিক। আমার বড় মামা নাকি একদা খুব ভালো হকি খেলতেন, কিন্তু সেই একদাটা যে কবে সেটা আমার দিদিমাও মরার আগে বলে যেতে পারেননি। আমরা তো বড় হয়ে অবধি বড় মামাকে কথার পিঠে কথা সাজিয়ে কথার খেলাই খেলতেই দেখেছি, অন্য কোনো খেলায় তাকে দেখিনি। কিন্তু হলঘরের আলমারির পিছনে বেশ শক্তপোক্ত এই হকি স্টিকটা অনেক দিন থেকেই রয়েছে। সন্তু আমায় বলতো, ওটা খেলবার জন্য নয়, সকালে আর বিকেলে পার্কের পাশের রাস্তা দিয়ে বাবা তো শরীর রক্ষার জন্য হাঁটাহাঁটি করেন, এবং হাঁটাহাঁটির সময়ে যে বিচিত্র পোশাক তিনি পরেন তাতে পথে চড়ে বেড়ানো বেওয়ারিশ কুকুরের দল বাবার পিছন পিছন ঘেউ ঘেউ করতে করতে সঙ্গী হয়। একবার নিম্নবর্ণের পথপালিত একটি বাচ্চা কুকুর বাবাকে কামড়ে দিয়েছিল। তারপর থেকেই হাঁটাহাঁটির সময় হকি স্টিক তার সঙ্গী। আসলে ওটা কুকুর তাড়াবার যষ্টি বিশেষ। মামার আক্ষেপ, জীবনে একবার এমনই একটা কুকুর কামড়ালো যার কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, পথের কুকুর, পেডিগ্রি মোটেও ভালো না। একটা অ্যালসেসিয়ান, বুলডগ বা ডোবারম্যান কামড়ালেও এত দুঃখ হতো না। ছোট মামা যত জোরে বোম কালি কালি বলে হুঙ্কার ছেড়েছিলেন তার চেয়ে দ্বিগুণ জোরে বড় মামা হুঙ্কার দিলেন, এই নেতা, তোর মাথা ফাটিয়ে মুড়ো ঘন্ট খাবো, তোর সাধুগিরি আমি আজই ঘুচিয়ে দেব। বড় মামা দু হাতে হকি স্টিক তুলে দাঁড়িয়েছেন। ভঙ্গিটা এমনই যেন চণ্ডীতলার কালী মন্দিরে পাঁঠা বলি দেওয়ার জন্য সিঁদুর মাখা খাঁড়া তোলা হয়েছে। হোম শুরুর আগেই মামার চোখে তীব্র হোমাগ্নি। দক্ষ যজ্ঞের মতো একটা ব্যাপার ঘটে যাবে এই আশঙ্কায় বড় মামি উঠে এসে মামাকে থামাতে চেষ্টা করছেন। মেজ মামাকে কাতর কণ্ঠে অনুরোধ করে যাচ্ছেন, ওগো দাদাকে থামাও, মাথা ফাটাফাটি হবে যে। দাদা বলছেন নিত্য ঠাকুরপোর মাথা ফাটিয়ে মুড়ো ঘন্ট খাবেন, তুমি কিছু একটা করো। মেজ মামা নির্বিকার ভঙ্গিতে বললেন, ব্যাপারটা দেখি, তারপর ভাবি, তারপর ফিরে এসে আসছে শনিবার। মেজমামি মা ধৈর্য রাখতে পারলেন না, খেপে গিয়ে বলে উঠলেন, এত কাল তো শুধু ভেবেই গেলে, এবার না ভেবে একটা কাজ করে দেখাও তো। এত কাণ্ডের মধ্যে ছোট মামা কিন্তু তার সেই তোবড়ানো কমণ্ডুলটা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। কমণ্ডুল থেকে হাতের খাবলায় কিছু জল নিয়ে বড় মামার গায়ে ছিটিয়ে দিয়ে স্নেহের কণ্ঠে বলে উঠলেন, বেটা নন্দ, শান্ত হো যা, गुस्सा बड़ी खराब चीज है। তারপরে বড় মামিমার দিকে তাকিয়ে বললেন, बेटे तू तेरा पति को शांत कर, अभी पूजा पाठ का क्रियाक्रम शुरू होगा। বড় মামা আরও রেগে গিয়ে বললেন, দেখলে নেত্রটার কাণ্ড, দেখলে সামনে তুই তোকারি করে যাচ্ছে, মাথা নয় আমি ওর শিরচ্ছেদ করব। তোমার বটি কোথায়, বটি? বড় মামি বললেন, মাছের দোকানদার এখন আঁশ ছাড়িয়ে মাছ কেটে দেয়, এখন আর কারো হেসেলে আঁশ বটি নেই। বড় মামা হুঙ্কার দিয়ে বললেন, তরকারি কাটার বটি দাও, ওকে আমি পটেটো চিপসের মতো কুচি কুচি করে কাটবো। ততক্ষণে বড় মামা হকি স্টিক ছেড়ে তরকারি কাটার বটির খোঁজ করছেন। ইতিমধ্যে ঘরের কোণে রাখা ফোনটা বেজে উঠতেই সন্তু গিয়ে ফোনটা ধরে বলল, বাবা তোমার ফোন, বড় মাসি জানতে চাইছে হোমযজ্ঞ কখন শুরু হবে, ওরা বাগুইয়াটি থেকে অটো করে রওনা দিচ্ছেন। বড় মামা ফোনের দিকে যেতে যেতে বললেন, তোর বড় মাসির বাড়িতে কোনো ধারালো অস্ত্র আছে যা দিয়ে নেত্য শিরচ্ছেদ করা যায়? কেউই বড় মামার কথার উত্তর দিলেন না। বড় মামা ফোনটা ধরে বললেন, দিদি চটপট চলে আসুন, অটো না নিয়ে ট্যাক্সিতে আসুন, আসার সময় একটা ধারালো অস্ত্র, নিদেন পক্ষে একটা আঁশ বটি হলেও সঙ্গে নিয়ে আসুন, আজকের হোমযজ্ঞটা দরকার। ফোনটা রেখে দিয়ে বড় মামা হল ঘরের বারান্দায় পায়চারি করতে করতে বললেন, দিদি বটি নিয়ে এলেই নেত্তর গলা কেটে যজ্ঞের আগুনে দেব, কিন্তু আগুনেই বা দেব কেন? গোটা বডি দাহ না করে
শুধু মুন্ডু দাহ করার কোনো প্রথা কি আছে? নাই বা থাকুক, নতুন প্রথা আমি চালু করব। কিন্তু ভ্রাতৃ হত্যার দায় কি বর্তাবে না? কিন্তু কেনই বা বর্তাবে? আমি তো রাজ্য লোভে ঔরঙ্গজেব কিংবা সম্রাট অশোকের মতো ভাতৃহত্যা করছি না। পারিবারিক শিষ্টাচার, গুরুজনদের প্রতি মিনিমাম রেসপেক্ট না থাকলে ম্যাক্সিমাম শাস্তি তাকে পেতেই হবে। পারিবারিক শিষ্টাচার এবং গুরুজনদের রেসপেক্টের ব্যাপারে নো কম্প্রোমাইজ। ঘরের মধ্যে ছোট মামা তখন সশব্দে পূজাপাঠ শুরু করেছেন। হিং রিং ব্রিং এই রকমের নানা ধরনের শব্দ উচ্চারণ করছেন আর ঘরের চারদিকে জল ছিটাচ্ছেন। এই সময় মেজ মামার মেয়ে বিনু গিয়ে বড় মামাকে বলল, জেঠু জেঠু, ছোট কাকার হাতে একটা কলকে, ওই যে মহাদেবের মূর্তির হাতে থাকে সেই রকম, ছোট কাকা ওটা ধরাচ্ছে। নিভে আসা আগুনে ঘি ঢাললে যেমন হয়, বড় মামা তেমনভাবেই জ্বলে উঠে বললেন, নেত্য অবশেষে গাঁজাখোর হলো। কোথায় কলকে, কোথায় সেই গাঁজা? হুঙ্কার করতে করতে বড় মামা ঘরে এলেন। এসেই ছোট ভাইকে সরাসরি জিজ্ঞাসা, নেত্য, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কোথায় তোর গাঁজার কলকে? ছোট মামা মৃদু হেসে একেবারে হিমালয়ের সন্ন্যাসী বা তারাপীঠের শ্মশানে বসা তান্ত্রিক সাধুদের মতো বললেন, बेटा आनंद, शांत हो जा। पूजा पाठ का बाद मेरा प्रसाद सब कई को मिलेगा, तुझको भी मिलेगा। ছোট মামা কি ভেবে কি বললেন আর বড় মামা কি ভেবে নিলেন জানি না। বড় মামা উত্তেজিত হয়ে ছোট মামার জটার বেনি ধরে তুমুল আক্রোশে একটা টান দিতেই বেনিসহ জটা খসে পড়ল। ছোট মামার মাথায় ছোট ছোট খাড়া খাড়া চুল, মাথার জটা এখন বড় মামার হাতে। এতক্ষণ ছোট মামাকে যেমন দেখছিলাম, জটাহীন হওয়াতে তাকে অন্যরকম দেখতে লাগলো। পরনে বাকছালের মতো পোশাক, সারা গায়ে ছাই মাখা, কপালে লাল ফোঁটা, হাতে চিমটে। এর সঙ্গে জটা তো মানানসই, কিন্তু জটা চলে গেলে এই পোশাকটা কেমন যেন আলুনি খাবারের মতো। ছোট মামা বড় মামি মেজ মামিদের দিকে তাকিয়ে বললেন, যেই গৃহে তন্ত্র সাধনার এত বিঘ্ন এবং যেখানে তান্ত্রিকের জটা হরণ করেন গৃহস্বামী, যে স্থানে তান্ত্রিক নির্যাতিত, সেখানে সেই গৃহে পূজা হোমযজ্ঞ নিষিদ্ধ। গোটা তান্ত্রিক সমাজ এই গৃহকে পরিত্যাগ করবে। দুনিয়ার তান্ত্রিক এক হও, স্বৈরাচারী নন্দ দুলাল দূর হাঁটো। ছোট মামা ঘর থেকে বেরিয়ে গেলেন। বড় মামা বললেন, ও কি ভোটের মিছিল লিড করছে? হ্যাঁ, দুনিয়ার কোনো সাধু সন্ন্যাসী বা তান্ত্রিকদের এই রকম স্লোগান দিতে শুনিনি। এই সময় বাড়ির সামনে ট্যাক্সি থামার আওয়াজ হলো এবং একটু পরেই বড় মামির দিদি আর জামাইবাবু এলেন। জামাইবাবুর হাতে বেজায় জং ধরা একটা ভোজালি গোছের যন্ত্র। ওটা বড় মামার দিকে এগিয়ে দিয়ে বললেন, হোমযজ্ঞের অনুষ্ঠানে এসব জিনিস কোন কাজে লাগবে? বড় মামা যন্ত্রটার দিকে একবার দেখে নিয়ে বললেন, আপনার এই জিনিস কোনো কাজেই লাগবে না। এই জং ধরা জিনিস দিয়ে কাউকে কাটা যাবে না, কিন্তু গায়ে ঘষে দিলেই টিটেনাস হয়ে মারা পড়বে। বড় মামিমার দিদির নাম মনীষা। তিনি বড় মামিকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে ছায়া, আসার সময় তোদের বাড়ি থেকে বাঘছালপাড়া একজনকে বেরিয়ে যেতে দেখলাম, উনি কে? বড় মামি বড় মামার দিকে তাকালেন, পরে বললেন, ভাইটার একটা খোঁজ করবে তো। হ্যাঁ, এই অমাবস্যার রাতে ছেলেটা গেল কোথায়? মেজ মামি বললেন, জটা খোলার পর ঠাকুরপোকে যেমন দেখতে হয়েছে, তাতে নাইট গার্ড, পুলিশ এবং কুকুর তিন দিক থেকেই বিপদের আশঙ্কা। বড় মামাকে এবার একটু চিন্তিত দেখালো। বড় মামা এবং মেজ মামা দুজনের কারোরই খুব একটা গরজ ছিল না, কিন্তু দুই মামিমা আর সেই সঙ্গে বড় মামিমার দিদি জামাইবাবুর তাড়নায় দুই মামা বেরিয়ে পড়লেন ভ্রাতৃ সন্ধানে। সাজগোজ করে বেরোতে আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বড় মামার একখানা পুরনো ফিয়েট গাড়ি আছে, অধিকাংশ দিনেই গ্যারেজে পড়ে থাকে। এই গাড়িটা জনৈক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে কেনার পর বড় মামি কখনো পয়লা চোটে গাড়িটাকে চলতে দেখেননি। এবারেও তাই হলো। অনেক রকম আওয়াজ করে
গাড়িটা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করার পর বড় মামি দু হাত কপালে ঠেকিয়ে বলে উঠলেন, দুর্গা দুর্গা, সবাই যেন গাড়ি সহ ফিরে আসে। বড় মামির জামাইবাবু বললেন, সে আবার কেমন কথা? গাড়ি যখন গেল তখন তো গাড়ি নিয়েই ফিরবে। বড় মামি বললেন, না দাদা, এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার 2 মাস পর থেকে গাড়ি নিয়ে আর সবসময় ফেরা সম্ভব হয় না। বিকল হয়ে মাঝপথে পড়ে থাকে, আমরা ট্যাক্সি করে ফিরে আসি। বড় মামির জামাইবাবু বললেন, কিন্তু গাড়িটা থাকে কোথায়? এবার মেজো মামি বললেন, ফোন করে বাড়ি থেকে পটলাকে নিয়ে যাই, তারপর লোক দিয়ে ঠেলে ঠুলে কোনো গ্যারেজে, পেট্রোল পাম্পে, না হয় কারো বাড়ির সামনে গাড়ি রেখে চলে আসি। সেই গাড়িতে পটলা ঘুমিয়ে থাকে। জামাইবাবুর বড় বড় চোখ আরও বড় হয়ে গেল। ওদিকে তখন অন্য দৃশ্য। গাড়ি বাইপাসে পড়ার আগেই বড় মামা মেজো মামাকে জিজ্ঞেস করলেন, ব্রজ কোন দিকে খুঁজতে যাও বলতো? কোথায় গেলে এক চান্সে পাওয়া যাবে? মেজো মামা বসেছিলেন বড় মামার পাশে। বড় মামার হাতে স্টিয়ারিং, চোখ সামনের দিকে। মেজো মামা বড় মামার দিকে একবার দেখে নিয়ে বললেন, আজকের রাতটা একটু ভাবি, কাল দুপুর নাগাদ বলতে পারবো। বড় মামা শুধু বিরক্তিভরা কণ্ঠে বলে থেমে গেলেন। এই সময় পিছন থেকে একটা পুলিশের জিপ গাড়ি বড় মামার গাড়িটাকে ওভারটেক করে যেতেই বড় মামা বললেন, চল আগে পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করি। কিন্তু কোনো পুলিশ স্টেশনে যাওয়া উচিত? নেট তো উধাও হলো আমার বাড়ি থেকে, তার মানে সল্টলেকের থানাতেই ডায়েরি করা উচিত। ওখান থেকেই ফোন করে মিসিং স্কোয়াডে জানানো যাবে। তুই কি বলিস ব্রজ? মেজো মামা সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে জবাব দিলেন, একটু ভেবে দেখি। বড় মামা এবার আর বলে থামলেন না। ধমক দেওয়ার গলায় বললেন, তোর ভাবা ভাবিটা এবার একটু কমা। বড় মামা গাড়ি নিয়ে সল্টলেকের একটা থানায় এলেন। গাড়ি থেকে নামার আগে বড় মামার মোবাইল বেজে উঠল। বড় মামা ফোনের দিকে তাকিয়ে নম্বরটা দেখতে দেখতে বললেন, মনে হচ্ছে নতুন ক্লায়েন্ট। ফোন কানে দিয়ে বললেন, ইয়েস, নন্দদুলাল স্পিকিং। কি হয়েছে? সাইকেল চুরি হয়েছে? এসব কেস তো পেটি কেস, এসব থানায় গিয়ে বলুন। আমি এরকম কেস নিই না। আরে না না, আরে দূর মশাই, আমার ডাকাবুকো ছোটো ভাই নেট তো উধাও, তাকেই খুঁজে পাচ্ছি না, তো আপনার সাইকেল খুঁজবো কখন? বড় মামা মোবাইল সুইচ টিপটে লাইনটা কেটে দিলেন। থানার বড়বাবু বড় মামাকে চিনতেন, দেখেই বললেন, আসুন মিস্টার চক্রবর্তী, বলুন কি খবর? বড় মামা বসতে বসতে বললেন, খবর তেমন ভালো নয়। তবে ভালো নয় কথাটা বলি কেমন করে? আমার কাছে যা ভালো নয় সেটা হয়তো আপনার কাছে ভালো। আমার অনিদ্রা রোগ আমার কাছে ভালো নয়, কিন্তু আমার ব্লকের নাইট গার্ডের কাছে ভালো। কারণ তারা ভাবে চক্রবর্তীবাবু জেগে আছেন, অতএব এখন আমাদের পাহারা না দিলেও চলবে। ঠিক তেমনই। বড়বাবু বললেন, স্যার, যদি সংক্ষেপে বলেন তাহলে বাধিত হব, কারণ আমাকে এখনই একবার রাউন্ডে বেরোতে হবে কি না। বড় মামা হাতের মোবাইলটা বড়বাবুর টেবিলের ওপর রাখতে রাখতে বললেন, আপনারা এই যে ঘন ঘন রাউন্ড মারেন, তাতে পেট্রোল পাম্পের বিক্রি বাড়া ছাড়া আর কারো লাভ হয় কি? অবশ্য জগতের লাভ লোকসান দেখার দায় তো আপনার নয়, কিন্তু তাই বলে কোনো লাভ লোকসানের দায় নেবেন না, তাই বা কেমন করে হয়? আবার এটাও ঠিক, কেমন করেই বা হবে না। বড়বাবু এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এখন উঠতে হবে, আপনার বক্তব্য। বড় মামা বললেন, আমার বক্তব্য যে আপনাকে শুনতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা আপনার নেই, কিন্তু বাধ্যবাধকতা থাকবে নাই বা কেন? আমাদের বক্তব্য শোনা এবং তার প্রতিকারের চেষ্টা করা আপনার কর্তব্য। সত্যি বলতে কি, সব কর্তব্যই সবসময় পালন করা সম্ভব নয়, তবে সম্ভব অসম্ভবের ব্যাপারটা ইচ্ছা নির্ভর। সেই ইচ্ছা হচ্ছে এক ধরনের বিবেকবোধ তাড়িত গুণ। তবে বিবেক থাকলেই যে বিবেকবোধ এবং তাড়না থাকবে তার কোনো মানে নেই। কেননা বড়বাবু অসহায়ের মতো বড় মামার দিকে তাকালেন, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার ঘরে এলেন বড়বাবুর সহকারী। বড় মামা সেই রোগা লিকলিকে লোকটাকে দেখতে দেখতে প্রশ্ন করলেন, আপনি? লোকটি উত্তর দিলেন,
আমার নাম ভীমচন্দ্র পাণ্ডে। বড়বাবু আমাকে পাঠালেন আপনার বক্তব্য শোনার জন্য। বড় মামা ভীমচন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত আবার দেখে নিয়ে বললেন, বিশ্বাস হচ্ছে না, একেবারেই বিশ্বাস হচ্ছে না। ভীমচন্দ্র বললেন, কি বিশ্বাস হচ্ছে না? বড় মামা বললেন, আপনার নাম এত রোগা লিকলিকে ভীম আমি আজ পর্যন্ত দেখিনি। এবার ভীমচন্দ্র একটু হাসল, পরে বলল, আপনার কোম্পানি কেমন চলছে? বড় মামা বললেন, সেসব পরে হবে। আমার ছোট ভাই নেত্য, ভালো নাম হচ্ছে নিত্যগোপাল চক্রবর্তী, সে বাড়ি থেকে উধাও, পরনে বাকছাল, মাথায় খাঁড়া খাঁড়া চুল, গায়ে ছাই মাখা, কপালে লাল ফোঁটা, হাতে সম্ভবত চিমটে এবং কমণ্ডুল, গলায় নানা রকম মালা। ভীমচন্দ্র অবাক চোখে বড় মামার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আপনার ভাইয়ের এরকম পোশাক কেন? এমন দশা কে করলো? গলায় কিসের মালা? বড় মামা উত্তর দিলেন, কারো দরকার হয়নি, আমার ভাই একাই নিজের এই দশা করেছে। গলায় নানা রকম মালা, নরমুণ্ডের মালা বা করটির মালাও হতে পারে। ভীমচন্দ্র অন্য একটা চেয়ারে ধপাস করে বসে পড়তে পড়তে বলল, এ তো যেমন তেমন দশা নয়, রীতিমতো দুর্দশা। এই পোশাকের কোনো লোককে তো কিডন্যাপও করবে না। উনি মানে আপনার ভাই গেলেন কোথায়? বড় মামা বিরক্ত হয়ে উত্তর দিলেন, সেটা জানা থাকলে তো সোজা সেখানেই যেতুম, আপনার কাছে আসতুম না। আপনি দয়া করে আমার ডায়েরিটা নিন। তবে এতে আপনার দয়া কেন? ডায়েরি নেওয়াই তো আপনাদের কাজ। তবে কাজ বলেই যে সবসময় কেবল ডায়েরি লিখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু কথা থাকবে নাই বা কেন? ভীমচন্দ্র ডায়েরি বুক বের করে বলল, বলুন, আমি ডায়েরি লিখছি। বড় মামার জন্য অনেকক্ষণ সময় লাগলো ডায়েরি লিখতে। ডায়েরি লিখে বড়বাবুর ঘর থেকে বেরোবার সময় বড় মামা বললেন, একটু সাহায্য চাই, দুজন সেপাইকে আমার সঙ্গে দিন। ভীমচন্দ্র বলল, কেন, ওরা কোথায় যাবে? বড় মামা উত্তর দিলেন, বেশি দূরে নয়, আমার গাড়িটাকে একটু ঠেলে দেবে। গাড়িটা ভালো কিন্তু কিঞ্চিত অলস প্রকৃতির। কিছুটা পথ এসে একবার দাঁড়িয়ে গেলে আর চালু হতে চায় না, তখন পিছন থেকে একটু ঠেলতে হয়। দুই মামা গাড়ি করে বাড়ি ফিরে এসে দেখলেন ছোট মামা তখনও ফেরেননি। বড় মামির দিদি জামাইবাবু চলে গেছেন। যাওয়ার সময় জং ধরা অস্ত্রটা আর সঙ্গে নিয়ে যাননি। যজ্ঞবেদীর পাশে ওই অস্ত্রটি পড়ে আছে। এখানে বড় মামার কোম্পানি সম্পর্কে কিছু বলা দরকার। চাকরি থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই লালবাজারের পুলিশ মহলে বড় মামার বেশ চেনা জানা ছিল। অবসর নেওয়ার আগে বড় মামির নামে একটা ব্যবসা শুরু করেছিলেন। পুলিশের হাতে যে লাঠি থাকে, বড় মামার কোম্পানি সেই লাঠি সাপ্লাই দিত। কিন্তু ব্যবসা বেশি দিন চলেনি। তারপর থার্ড আই নাম দিয়ে শুরু করলেন প্রাইভেট ডিটেকটিভ কোম্পানি। চাকরি থেকে অবসর নেওয়ার আগে এই থার্ড আই একটা মাত্র কেস পেয়েছিল। তা হচ্ছে রাজারহাটের কাছাকাছি কোনো পোলট্রি ফার্ম থেকে 13টা মুরগি চুরি হয়েছিল। বড় মামার লোক সেই ফার্মে তদন্ত করতে গিয়ে বহুবার ডাবল ডিমের অমলেট খেয়েছে, কিন্তু একটা মুরগিরও সন্ধান দিতে পারেনি। এরপর থেকে হাঁস, মুরগি, পাঁঠা, খাসি এসব কেস নেওয়া বন্ধ। কারণ ওগুলো নেওয়ার পরই তো কেটে খেয়ে ফেলে। খেয়ে ফেললে সেই জিনিস কেমন করে উদ্ধার হবে? অবসর নেওয়ার পর তালতলায় একটা ঘর ভাড়া নিয়ে বড় মামা থার্ড আইকে চাঙ্গা করে যাচ্ছেন, কিন্তু কোনো কেস আসছে না। একই সঙ্গে শুরু করেছেন ছেলেদের পাঞ্জাবি, গেঞ্জি, মেয়েদের ব্লাউজ, জিন্সের প্যান্ট আর শাড়ির ব্যবসা। মামার ভাষায় পোশাক শিল্পে বিপ্লব, একেবারে খাঁটি স্বদেশি বিপ্লব। মামার এই স্বদেশি বিপ্লব হলো গেঞ্জি, জামা, ব্লাউজ, প্যান্টে আর পাঞ্জাবিতে থাকবে শুধু দেশের ভাষা, দেশের নাম। কোনো গেঞ্জি বা প্যান্টে নিউ ইয়র্ক, হলিউড, সান ফ্রান্সিসকো ইত্যাদি বিদেশি নাম থাকবে না। সেখানে লেখা থাকবে চমকে দেবে চমকাইতলা, চল যাই কেওড়াতলা, রাজভাত খাওয়া, বাছুর ডোবা, কুমির মারি, নুন আনতে পান্তা ফুরোয় কেন, আতেলদের সুমতি দাও, লেঙ্গি মারা মহাপাপ। গোড়ার দিকে এসব চমৎকার বাক্যবিন্যাসের পাঞ্জাবি এবং শাড়ির বেশ কদর হয়েছিল। এখন অবশ্য ততটা কদর নেই,
কিন্তু বড় মামার থার্ড আই অর্থাৎ শখের গোয়েন্দাগিরি ব্যবসা এখনও জমেনি। যদিও বড় মামার নিষ্ঠার কোনো ত্রুটি নেই। বিদেশি বা হিন্দি ছবিতে শখের গোয়েন্দাদের যেমন পোশাক থাকে, অর্থাৎ লম্বা ওভারকোট, মাথায় টুপি, পকেটে ছোট টর্চ আর গুলি ছাড়া ফাঁকা রিভলভার, ওই পোশাকে সেজে বড় মামা নিজেই নিজের হল ঘরে অনেকবার একা একা মহড়া দিয়েছেন এবং যথারীতি ঘরের সমস্ত জিনিস তছনছ করেছেন। আর সেই জন্য বড় মামির সঙ্গে ঝগড়া বেঁধেছে। ঝগড়ার সময় বড় মামা প্রায়ই বলতেন, সাধনা করার কোনো পরিবেশ এই বাড়িতে নেই। থার্ড আই দাঁড়িয়ে গেলে দিল্লি মুম্বাই থেকে আমার ডাক আসবে। কিন্তু সত্যি বলতে কি ওই রাজারহাট আর সোদপুর ছাড়া আর কোনো জায়গা থেকে ডাক আসেনি। রাজারহাটে মুরগি চুরি, সোদপুরে এক বস্তা চাল চুরি, ব্যাস, এর বাইরে আর কোনো ডাক নেই। দুই মামা হন্তদন্ত হয়ে ঘরেই ঢুকতেই মামিরা বলে উঠলেন, খোঁজ পেলে? পুলিশকে বলেছ? বড় মামা ইশারায় দেখালেন এক গ্লাস জল আনতে। বড় মামি জল আনতে ফ্রিজের দিকে গেলেন। মেজো মামি এগিয়ে এসে মেজো মামাকে বললেন, কী গো, কোনো সন্ধান পেলে? মেজো মামা উত্তর দিলেন, আগে ভাবতে দাও, পরে বলবো। এখন যা বলার তা দাদা বলবে। বড় মামির হাত থেকে জল নিয়ে বড় মামা জলটা খেলেন। আহ বলে তৃপ্তিসূচক একটা শব্দ করে গ্লাসটা বড় মামির হাতে ফিরিয়ে দিতেই বড় মামি আগের প্রশ্নটাই আবার করলেন। বড় মামা বললেন, মানুষ হঠাৎ হঠাৎ গৃহত্যাগ করে কেন? গৃহ যদি ত্যাগের জন্যই হয় তবে গৃহ নির্মাণের প্রয়োজন কেন? গৃহ হলেই যে তা ত্যাগ করা যাবে না এমন কোনো বিধান নেই। সিদ্ধার্থ গৃহত্যাগ করেছিলেন, নদের নিমাই করেছিলেন, তবে গৃহত্যাগ করলেই সে কিন্তু বুদ্ধদেব বা নিমাই হয়ে যায় না। যদি তাই না হয় তাহলে ফালতু গৃহত্যাগ করা কেন? আমাদের নেত্য কি এমনই কেউ কেটা হয়ে ফিরবে, নাকি রাস্তায় কুকুরের কামড় খেয়ে ইঞ্জেকশন নিতে বাড়ি ফিরে আসবে? এখন দেখতে হবে নেত্যর পক্ষে। বড় মামি আর ধৈর্য ধরতে পারলেন না, বিষম রাগে, থেত্তারি তোমার কথা, এই পর্যন্ত বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। মেজো মামিও গেলেন। আমরা কয়েকজন ঘরের এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে আছি। দুই মামা মুখোমুখি বসে। ছোট মামার জন্য আমাদের খুব ভাবনা হচ্ছিল। বড় মামার ছেলে সন্তু বলল, পুলিশে ডায়েরি করেছ? ওরা কিছু বললেন? বড় মামা গম্ভীর চোখে সন্তুর দিকে তাকিয়ে বললেন, ওরা কি জানে যে বলবে? তবে একদম কিছু জানে না তা নয়, ওরা রুটিন মাফিক কাজ করে। ওদের তো থার্ড আই নেই। ওই রুটিনে এই কেস ধরা পড়বে না। এই কেসটা হচ্ছে সেলফ কিডন্যাপ। তার মানে নেত্য নিজেকেই নিজে কিডন্যাপ করেছে। বড় জটিল কেস। কেসটা আমাকেই নিতে হবে। নিজের মায়ের পেটের ভাই অন্য কারো হাতে দিয়ে আমি ভরসা পাচ্ছি না। ভাইয়ের কেসটা আমি টেক ওভার করলাম। বড় মামিমা ঝড়ের গতিতে ঘরে ঢুকে বললেন, তোমাদের কাউকে দরকার নেই, কাল সকালে আমি যাব থানায়। বড় মামা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, থানা কি করবে? ওদের ভরসা করছো তুমি? বড় মামিমা বললেন, মুরগি চোর ধরার মুরত নেই, সে খুঁজে আনবে ভাইকে, তোমার উপর আমার তিলমাত্র ভরসা নেই। বড় মামা উঠে দাঁড়ালেন, পিছনে দুটো হাত দিয়ে পায়চারি করতে করতে বললেন, জেনারেশন গ্যাপ। এখন স্বামী স্ত্রীতেও জেনারেশন গ্যাপ হচ্ছে। তোমরা খেতে যাও, আমি আমার স্টাডি রুমে বসে কেসটা স্টাডি করি। এতদিনে একটা ভালো কাজ পাওয়া গেছে। নেত্যটা নিজে নিজেই কিডন্যাপ হয়ে গিয়ে আমার পসারটা বোধহয় জমিয়ে দিয়ে গেল। হ্যাটস অফ নেত্য। জীবিত না পেলে মৃতই তোকে খুঁজে আনবো। নো ছাড়ান ছোড়ন। বড় মামি প্রবল একটা মুখ ঝামটা দিয়ে প্রবলতর গতিতে ঘরের বাইরে চলে গেলেন। দুদিন কেটে যাওয়ার পরও ছোট মামার কোনো খবর পাওয়া গেল না। পুলিশ জানালো, তারা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করে বাকছাল পড়া কোনো অপহৃত যুবকের সন্ধান পায়নি, তবে তদন্ত চলছে। এদিকে আমরা সমস্ত আত্মীয় স্বজনকে খবর দিয়েছি। তাদের কেউ কেউ আমাদের সমব্যথী হওয়ার জন্য বাক্স গুছিয়ে এই বাড়িতে চলে এসেছেন। যারা আসতে পারেননি
তারা টেলিফোনে দুঃখ প্রকাশ করছেন এবং রোজই একবার করে ফোন করছেন। ছোটো মামার অফিসে এবং মেসেও খবর দেওয়া হয়েছে। সেই মেস থেকে ছোটো মামার 2 বন্ধু এসে গেছেন। এই শহরে এসে কোথায় আর থাকবেন, অতএব আমাদের সমব্যথী হয়ে তারা আপাতত 2 দিন ধরে আমাদের বাড়িতে। বড় মামার অভ্যেস ছিল কোনো কিছু গভীরভাবে ভাবতে হলে চোখ খুলে ভাবতে পারতেন না, চোখ বুজে ভাবতেন। এই চোখ বোঝা নিয়ে একদিন একটা বিশ্রী কাণ্ড ঘটে যাওয়াতে যে অশান্তি হয়েছিল, তারপর থেকে বড় মামা আর চোখ বুজে কিছু ভাবেন না। মেজো মামার দুর্গাপুরে ফিরে যাওয়া হয়নি, ফলে আরও ছুটি চেয়ে অফিসে ফ্যাক্স পাঠানো হয়েছে। মেজো মামা দুঃখ করে বলেন, ভাইটার জন্য যে একটু ভাববো তার উপায় নেই। বাড়ি ভর্তি এত লোক আর এত শোরগোল হলে ভাবা যায়? তাই মেজো মামা রোজ বিকেলে ভাববার জন্য 2 টাকার টিকিট কেটে বনবিতানে গিয়ে জলার ধারে বসে ভাবেন। বড় মামি একদিন আমাকে সঙ্গে নিয়ে থানায় গেলেন। দেওরের বিষয়ে খোঁজ নিতেই জনৈক অফিসার বললেন, ম্যাডাম, কলকাতা এবং আমাদের জেলা শহরের সর্বত্র খবর নিয়েছি। আসলে কি জানেন, আমাদের পুলিশ রেকর্ডে আজ পর্যন্ত কোনো জটাহীন এবং বাকছাল পরিহিত তান্ত্রিক অপহরণের কেস নেই। সেই কারণে বড় মামিমা বললেন, এটা কেমন যুক্তি হলো? কেস নেই বলে আপনারা গালে হাত দিয়ে বসে থাকবেন? কেস হতে কতক্ষণ? হয়তো এই রাজ্যে এটাই প্রথম তান্ত্রিক অপহরণ। আপনারা গুরুত্ব দিচ্ছেন না কেন? বাড়িতে ফিরে এসে দেখলেন বসার ঘরে হাতে একটা মোটা ডান্ডা নিয়ে বড় মামা পায়চারি করছেন। তার সামনে বসে আছে পটলা, বড় মামির দিদি, জামাইবাবু আর একটি 16-17 বছরের ফুটফুটে ছেলে। বড় মামি আমার দিকে তাকালেন, চোখের ভাষায় বোঝাতে চাইলেন ব্যাপারটা কি। আমিও ঠোঁট উল্টে নিঃশব্দে বুঝিয়ে দিলাম, জানি না। বড় মামা ঘরের মধ্যে পায়চারি করছেন আর থেকে থেকে সামনের টেবিলটার উপর হাতের ওই ডান্ডাটা দিয়ে ঠকাস করে মারছেন। থাকতে না পেরে বড় মামিমা বলে উঠলেন, বাড়ির মধ্যে এসব কি হচ্ছে? টেবিলটা যে ভেঙে যাবে। বড় মামা ঠোঁট আঙুল দেখে নিষেধের ভঙ্গিতে বললেন, ইনভেস্টিগেশন বোঝো, এখানে তাই চলছে। বড় মামিকে দেখে তার দিদি যেন অনন্ত অন্ধকারে আলো দেখলেন। তেমনভাবেই আকুল কণ্ঠে বলে উঠলেন, দেখ তো ছায়া, নিত্যর খোঁজ নিতে এসে কি বিপদে পড়েছি। 2 ঘন্টা ধরে পটলাকে জেরা করছে আর ধমকাচ্ছে। এরপর যদি তো জামাইবাবুকেও পটলার মতন ধমকাধমকি করে, তবে তো এ বাড়িতে আমাদের আশাই বন্ধ হয়ে যাবে। আমাদের বাবার কথা মনে আছে তো? বড় মামা তখন পটলাকে প্রশ্ন করছেন, মাস্টার পটলা, নিত্যগোপাল যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন রাত কটা? পটলা উত্তর দিল, রাত 11টা নাগাদ। বড় মামার প্রশ্ন, কি করে জানলে? তোমার হাতে ঘড়ি ছিল? পটলার চটজলদি উত্তর, সব ঘড়িতে কি একরকম সময় থাকে? আপনার হাত ঘড়ি, ঘরের দেওয়ালের ঘড়ি, বড় মার হাত ঘড়ি সব আলাদা সময়। আমার ঘড়িতে তখন ওই 11টাই হবে। বড় মামা আবার প্রশ্ন করেন, তোমার কি ঘড়ি? পটলা উত্তর দেয়, আন্দাজ ঘড়ি। বড় মামিমা এবার এগিয়ে এসে বললেন, এসব কি নাটুকেপনা হচ্ছে? হ্যাঁ, যা ঘটবার তো তোমার সামনে ঘটেছে, তো এত সব প্রশ্ন কেন? বড় মামি এবার 16-17 বছরের ওই ফুটফুটে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটি কে? কোন বাড়ির ছেলে? বড় মামা কাঁধ ঝাঁকিয়ে গর্বের সঙ্গে উত্তর দিলেন, ওর ডাক নাম বিচ্ছু, ভালো নাম বিদ্যুৎ বর্মন। আজ থেকে ও আমার অ্যাসিস্ট্যান্ট। বড় মামি চোখ কপালে তুললেন, ওইটুকু ছেলে তোমার অ্যাসিস্ট্যান্ট? বড় মামা বললেন, কিছুই তো খবর রাখো না। বড় বড় গোয়েন্দাদের ছোট ছোট ছেলেরাই সহকারী হয়। এবার আমিও ছোটোখাটো একটা ছেলেকে সহকারী নিলাম, দেখবে দিব্যি জাতে উঠে গেছি। বড় মামি বললেন, কি মুশকিল, ছেলেটার পড়াশোনা নেই, স্কুলে যাওয়া নেই, হ্যাঁ? তোমার সঙ্গে ওই হিজিবিজি করলেই হবে? বড় মামা খড় দৃষ্টিতে বড় মামির দিকে তাকিয়ে বললেন, মূর্খ, অন্যান্য ক্ষুদে ছেলেরাও গোয়েন্দাগিরি করে এবং ওই ফাঁকে পড়াশোনাও করে, হয়তো স্কুলে টুলেও যায়, ওসব নিয়ে ভেবো না। বড় মামি বসার ঘর ছেড়ে নিজের ঘরে এলেন। নিজের ঘরে ঢোকার মুখে দেখলেন দিব্যি সেজেগুজে মেজো মামা ভাববার জন্য বনবিতানে যাচ্ছেন। বড় মামি বলে উঠলেন,
রোজ যে 2 টাকার টিকিট কেটে বনবিতানে ভাবতে যাও, তা সেই ভাবনা থেকে কোনো সমাধান বেরোলো? মেজমামা নরম গলায় বললেন, আমার কাজ ভেবে যাওয়া, দাদার কাজ সমাধান বের করা, তোমাদের কাজ টেনশন করা, নেত্তুর কাজ হারিয়ে যাওয়া। সবাই সবার কাজ করে যাচ্ছে বৌদি, কারো কাজে গাফিলতি নেই। মেজমামা কথা শেষ করে টিকিট কেটে ভাবতে চলে গেলেন। বড় মামি অস্ফুটে বললেন, কত জন্মের পাপ থাকলে এই বাড়ির বউ হতে হয়। রাত্রে খাবার টেবিলে বসে সন্তু তার বাবাকে জিজ্ঞেস করল, ছোট কাকার অন্তর্ধান রহস্যের কোনো কিনারা হলো? বড় মামা রুটির টুকরো মুখে তুলতে গিয়ে থেমে গেলেন। সবার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, ওয়েল, হাউস যদি আমার কাছে জানতে চায় তাহলে এইটুকু বলতে পারি যে জোর কদমে তদন্ত চলছে, অনেক ক্লু হাতে এসেছে, কিন্তু তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না, বলা উচিতও হবে না। মেজমামি বললেন, এই একই কথা তো প্রথম দিন থেকেই শুনছি, ঠাকুরপো বাড়ি আসবে কবে? বড় মামা রুটি মুখে দিলেন, একটু চিবিয়ে নিয়ে বললেন, বললাম তো তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা যাবে না। তবে হ্যাঁ, একটা কথা, এই অপহরণ কিন্তু কোনো সাধারণ অথবা বিক্ষিপ্ত ঘটনা নয়। আন্তর্জাতিক অপহরণ চক্র এবং জঙ্গি সংগঠনগুলোর মদত আছে। বড় মামি নিজের বাটি থেকে তরকারি তুলতে তুলতে বললেন, রোজকার কাগজে যা যা লেখা হয় তাই মুখস্থ বলে যাচ্ছে। ছোট ঠাকুরপো যদি নিজে থেকে এই বাড়িতে ফিরে না আসে তাহলে তাকে আর আমাদের খুঁজে বের করার সাধ্য নেই। এক দাদা রোজ বিকেলে বনবিতানে গিয়ে ভাবতে বসে, আর এক দাদা হম্বিতম্বি করে বাড়ি মাথায় করে। বড় মামা সবাইকে সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে বললেন, ব্যাপারটাকে মোটেও লঘু করে দেখো না। অপহরণকারীদের দুষ্ট চক্রে আমি যেভাবে আঘাত হানছি তাতে করে কিন্তু আগামী 1-2 দিনের মধ্যেই এই বাড়ির আরও কেউ একজন অপহৃত হতে পারে, সেই জন্য সবাই সতর্ক থাকবে। বড় মামি জলের গ্লাসে চুমুক দেওয়ার আগে বললেন, ওরা যে কেন তোমাকে একটিবার অপহরণ করে না কে জানে। সন্তু সঙ্গে সঙ্গে বলে উঠল, খুব কঠিন কাজ। বাবার অফিস ইউনিয়নের ব্যাপারটা মনে নেই? ইউনিয়নের তো কেঁদে দে মা ছেড়ে বাঁচি অবস্থা। বড় মামা মৃদু হেসে বললেন, আইন নিয়ে পড়লে বড় ব্যারিস্টার হতে পারতাম, বিলেতে চমকে গিয়ে গোটা ভারতকে চমকাতাম। রাত্রে শুতে যাওয়ার আগে আমি, সন্তু আর ভুবন ছাদে যাই। খানিকক্ষণ ছাদে কাটিয়ে শুতে আসি। ভুবন আমার মাসতুতো বোন, ওরা গড়িয়াতে থাকে। মামা হারানোর খবরে ওরা এই বাড়িতে এসেছে। ভুবন সন্তুকে বলল, সন্তুদা, বড় মামার অফিসের ইউনিয়নে কি হয়েছিল? ঘটনাটা বলার আগে সন্তু হেসে নিল। ভুবন জানে না, কিন্তু ওই ঘটনাটা আমরা জানি। আমরা তখন ছোট, স্কুলের উঁচু ক্লাসে পড়ি। কি সব দাবি দাওয়া নিয়ে বড় মামাদের অফিসে ইউনিয়ন জোর আন্দোলন করেছিল, সেই সঙ্গে লাগাতার বন্ধের হুমকি। একদিনের একটা ধর্মঘট হয়ে গেল। সেই একদিনের ধর্মঘটের আগে অফিসের বড় কর্তা কয়েকজন সিনিয়র স্টাফকে ডেকে পাঠালেন আলোচনার জন্য। তাদের মধ্যে বড় মামাও ছিলেন। অফিসের আইন বিভাগের অফিসার বড় কর্তাকে বললেন, নন্দদুলাল চক্রবর্তীকে ডাকুন, ওকেই দায়িত্ব দিন কোম্পানির হয়ে ইউনিয়নদের সঙ্গে কথা বলার জন্য। এইসব আলোচনা আর আয়োজন করতে করতেই একদিনের প্রস্তাবিত ধর্মঘটটা আরম্ভ হলো। ধর্মঘটে যা হয় তাই হতে আরম্ভ করলো। অফিসের গেটে ধর্মঘটীদের জমায়েত, স্লোগান, কাউকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যোগদানেচ্ছু কর্মচারীরা ঢুকতে না পেরে অফিসের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরই মধ্যে অফিসের পুলকারে চড়ে এলেন বড় মামা, সঙ্গে 2 জন অফিস কর্মী। গাড়ি থেকে নামতেই কেউ একজন এসে বলল, নন্দদা, অফিসে কাউকে ঢুকতে দিচ্ছে না। বড় মামা বললেন, তাই তো হওয়া উচিত। বড় মামা গটগট করে অফিস গেটের দিকে এগিয়ে গেলেন। ইউনিয়নের একজন সেক্রেটারি গোছের নেতা এসে বললেন, অফিসে যাবেন না, ধর্মঘট চলছে। বড় মামা এক পা এগিয়ে গিয়ে বললেন, ধর্মঘট? হ্যাঁ, সে তো চলবেই। ধর্মঘট না হলে আবার ইউনিয়ন কিসের? পুজোর মঙ্গল ঘট ইউনিয়নের ধর্মঘট। ধর্মঘট আপনারা করছেন করুন, আমি তো আপনাদের সদস্য নই। ধর্মঘটের পক্ষে আমি সায়ও দিইনি। তবে আমার সায় না থাকলে কি ধর্মঘট হবে না? নিশ্চয়ই হবে, 1000 বার হবে। ইউনিয়নের নেতাকে ঘিরে আরও জনাদশেক লোক, সবাই বড় মামার দিকে তাকিয়ে। তারা বোঝার চেষ্টা করছেন
চক্রবর্তীবাবু কোন পক্ষের হয়ে কথা বলছেন। সেই নেতা বললেন, আসলে ধর্মঘট হলো শ্রমিক কর্মচারীদের গণতান্ত্রিক অধিকার। বড় মামা বললেন, আলবাত, তবে গণতন্ত্র তো কারো বাপের ক্ষেতের মূল্য নয় যে ইচ্ছে করে টান মেরে তুলে নেওয়া যায়। মূল্য নয় বা কেন, মূল থেকেই তো অন্যায়ের মূলোচ্ছেদ সম্ভব। গণতন্ত্রে ধর্মঘট করার অধিকার আছে, আবার এই গণতন্ত্রের বলেই ধর্মঘটে কিন্তু সামিল না হওয়ারও অধিকার আছে। কাজ না করার অধিকার এবং কাজ করার অধিকার। কিন্তু আপনারা যদি আমাকে অফিসে ঢুকতে না দেন, সেটা নিশ্চয়ই আপনাদের গণতান্ত্রিক অধিকার। আবার অফিসে ঢোকা এবং অফিসে গিয়ে কাজ করা সেটা আমার কাজের অধিকার, সেটাও গণতন্ত্র। এখন দেখতে হবে গণতন্ত্র ব্যাপারটা কেমন। দশচক্রে ভগবান ভূত, তবে কি অনুপযুক্ত হাতে পড়ে গণতন্ত্র বিকৃত যন্ত্র হচ্ছে? তা কেন হবে? আপনাদের মতো বিবেচক এবং উদার লোকদের হাতেই গণতন্ত্র শোভা পায়। সব সময় শোভা পায় তাই বা বলি কী করে? জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যারা বোমা ফেলেছিল, কিংবা ইউনিয়নের নেতা রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনারা যা খুশি করুন, নন্দবাবুর সঙ্গে থাকলে গেট মিটিংটাই হবে না। যান, আপনি একা গিয়ে অফিস করুন। বড় মামা অফিসে ঢুকে গেলেন। গেটের ভিতরে ঢুকে বললেন, যারা যারা আসতে চান চলে আসুন, গণতন্ত্রের সবার সমান অধিকার। ইউনিয়ন তাই আমাকে বলল, ইউনিয়ন জিন্দাবাদ। জনদশেক লোক ঢুকে গেল বটে, কিন্তু বাকিরা সাহস পেল না। এবার অফিস থেকে যখন প্রস্তাব দেওয়া হলো যে অফিসের হয়ে শ্রীযুক্ত নন্দদুলাল চক্রবর্তী কথা বলবেন, তখন ইউনিয়ন জানিয়ে দিল লাগাতার ধর্মঘট তারা পিছিয়ে দিতে প্রস্তুত। দু একটি দাবি দাওয়া ছাড়তেও রাজি, কিন্তু নন্দবাবুর সঙ্গে কোনো আলোচনা নয়। নন্দবাবুর সঙ্গে কথার পাল্লায় পড়ে ইউনিয়নের একাধিক সক্রিয় সদস্য একাধিকবার হাওড়া এবং শিয়ালদহ থেকে রাতের শেষ ট্রেন মিস করে স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতে বাধ্য হয়েছে। ওই সব ঘটনার পর বড় মামাকে দেখলেই ইউনিয়নের কর্তারা দ্রুত ফুটপাথ বদল করতেন। আমরা একটু পরে ছাদ থেকে নেমে এলাম। সন্তু আর আমি একই ঘরে শুই। আমাদের ঘরের পাশ দিয়েই ছাদে যাওয়ার সিঁড়ি উঠে গেছে। বড় মামা বাড়িটা 3 তলা করবেন বলে 2 তলার ছাদে শিক বের করা ছিল। বস্তাখানেক বালি আর কিলো 3 পাথরকুচি ছাদের এক কোণে দীর্ঘদিন পড়েছিল। 3 তলা আর করা হয়নি। সম্ভবত 3 তলার ব্যাপারটা এ বাড়ির সবাই ভুলে গেছেন, এমনকি আমাদের বড় মামাও। 2 তলার টানা বারান্দায় পরপর আরও 2টি ঘর। একটিতে বড় মামা থাকেন আর অন্যটিতে মেজো মামা। নিচের ঘরে মাসি আর ভুবন। একতলার সিঁড়ির কাছে পটলা আর রান্নার লোকের থাকার ব্যবস্থা। একতলার আরও 2টি ঘরের একটি ছোট মামার। আপাতত সমব্যথী আত্মীয়দের দ্বারা ওই 2টি ঘরই ভর্তি। বাড়িটার পিছনে বেটে বেটে জঙ্গলে ভরা খানিকটা জমি। যিনি কিনেছিলেন তিনি এখনও পর্যন্ত বাড়ি করতে পারেননি, ফলে ওই জংলা জমিটা একটা অলিখিত আস্তাকুড়ে পরিণত হয়েছে। জানলার পর্দা টানতে গিয়ে প্রথমে আমি ব্যাপারটা লক্ষ্য করলাম। সন্তুকে বললাম, এই জানলার কাছে আয়, একটা জিনিস দেখাবো। সন্তু তৎক্ষণাৎ জানলার সামনে এলো। আমার মতো সন্তুও দেখলো একটা টর্চের আলো জংলা জমিটার উপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন থেকে থেকে টর্চ জেলে কিছু খুঁজছে। সন্তু বলল, ব্যাপারটা অদ্ভুত, আগে তো কখনো এমন জিনিস দেখিনি। আমাদের এখন কি করা উচিত? আমি বললাম, বড়দের কাউকে বলা দরকার, নয়তো আমি, তুই আর পটলা গিয়ে ব্যাপারটা দেখি। সন্তু হঠাৎ আঙুলের তুড়ি বাজিয়ে বলে উঠল, এই ভয় কি? আমাদের পাশের ঘরেই তো শার্লক হোমস আছেন, চল তাকে গিয়ে ব্যাপারটা আগে জানাই। আমি বললাম, চল। আমার ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে বড় মামার ঘরের দিকে গেলাম। বন্ধ দরজার গায়ে কান পাততেই ঘরের ভিতর থেকে খটাখট আওয়াজ হচ্ছে টের পেলাম। আমি সন্তুর দিকে তাকালাম। সন্তু আমার দিকে তাকিয়ে ইশারায় বলল দরজায় ধাক্কা দিতে। ছোট ছোট শব্দ করে 3 বার দরজায় ধাক্কা দিলাম। পরে মামা বলে ডাকতেই ভিতর থেকে মামার গম্ভীর গলা ভেসে এলো, ডোর ইজ ওপেন, প্লিজ কাম ইন। জংলা জমিতে আলুর রহস্যটা নাকি মামার তদন্তেরই অঙ্গ। অন্য কারো অপহরণ ঠেকাতে রাত 12টার পর একজোড়া টর্চ দিয়ে পটলাকে মামাই নাকি পাঠিয়েছেন। মামার ধারণা দুষ্ট চক্রের জঙ্গিরা ওই জংলা জমিতেই আশ্রয় নেবে, তাই পটলাকে ওয়াচ করাতে পাঠান। সন্তু বলল, কিন্তু পটলার যদি কোনো বিপদ হয়, পরের ছেলের ক্ষতি হলে কে সামলাবে? বড় মামা বললেন, আমার ঘরের পিছনের জানলা খোলা,
থেকে থেকে আমিও ওয়াচ করছি, গোলমাল দেখলেই ফায়ার করব। সন্তু বলল, তুমি গুলি চালাতে জানো? বড় মামা একটু হেসে বললেন, এতে এত জানাজানির কি আছে? এ তো মানুষ মারা বন্দুক নয়, পাখি মারা। মানুষের গায়ে লাগলে মরবে না ঠিকই, তবে আহত হওয়ার চান্স আছে। তবে এত সব তথ্য তো ওই জঙ্গিদের জানার কথা নয়। ওরা তো সত্যিকারের বন্দুক, সত্যিকারের গুলি এসব ভেবে পালাবে, নয়তো হার্ট ফেল করবে। কাউকে মারা আমার গোয়েন্দাগিরির লক্ষ্য নয়। আমি অহিংস মতে শত্রুর মোকাবিলা করতে চাই। আমি বললাম, এত রাত্রে তুমি টাইম মেশিন চালিয়ে কী টাইপ করছো? বড় মামা বেশ গর্বের সঙ্গে বললেন, আমি তো তোদের সিনেমার গোয়েন্দা নয় যে চিত্রনাট্যে যেমন লিখবে তেমনভাবেই গোয়েন্দাকে চলতে হবে। এই কাজটা হচ্ছে ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং, তবে রিস্কও প্রচুর। এর জন্য সাহসের প্রয়োজন, বুঝলি? ভারতে অনেক রকম সাধু সংগঠন আছে, হোমযজ্ঞ করা তান্ত্রিকও অনেক। 10টা তান্ত্রিক সংগঠনের ঠিকানা জোগাড় করেছি। সেই সব সংগঠনকে চিঠি লিখছি, কুরিয়ারে চিঠি পাঠাবো। সন্তু বলল, তুমি কি পাঠানো শুরু করে দিয়েছো? বড় মামা সন্তুকে ভৎসনা করার ভঙ্গিতে বললেন, তুই সোজা কাজ ভাবিস? হ্যাঁ, এ কি তোর বিজয়ার চিঠি পাঠানো? তোর ছোটো কাকাকে দেখে বুঝলি না? তান্ত্রিক কস্টিউম পরার পর মাতৃভাষা আর মোটেই বলছে না, কেবল রাষ্ট্রভাষা বলছে। তাই আমার এই ইংরেজি চিঠিগুলো জনৈক হিন্দির অধ্যাপককে দিয়ে হিন্দিতে অনুবাদ করাতে হবে, তারপর তো পাঠাবো। আমি বললাম, কিন্তু ঘরের মধ্যে এইরকম খটাখট আওয়াজ হলে বড় মামিরা তো ঘুমোতে পারবে না। বড় মামা জবাব দেওয়ার আগেই খাটের উপর আমাদের দিকে পাশ ফিরে বড় মামিমা বললেন, না রে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বরং তোর বড় মামা ঘুমোলে মনে হয় একজোড়া মোটর সাইকেল ঘরের মধ্যে পাক খাচ্ছে। সেই তুলনায় টাইপরাইটারের আওয়াজ অনেক ভালো। মনে হচ্ছে একটা কচি ছাগলছানা ঘরের মেঝেতে পা ঠুকে ঠুকে লাফাচ্ছে। আমি বললাম, ছোটো মামা আদৌ ফিরবে কি, নাকি অপহরণকারীরা মেরে ফেলেছে? বড় মামা বললেন, না না, মেরে ফেলে সেই লাশ পোড়ানো, ক্রিয়াকর্মের ব্যবস্থা করা, এত সব ঝামেলায় ওরা যাবে না। কিন্তু ভাবার কথা হলো, অপহরণ যদি করেই থাকে তবে এত দিনেও মুক্তিপঞ্চে কোনো ফোন করলো না কেন? ফোন তো চালু আছে। মুক্তিপণ যে চাইতেই হবে তার কোনো মানে নেই। তাই যদি হবে তাহলে অপহরণ করা কেন? বিনা স্বার্থে কেউ কি অপহরণ করে? তবে স্বার্থ তো অনেক রকম হয়। এক্ষেত্রে কোন ধরনের স্বার্থ কাজ করছে সেটাই ভেবে দেখতে হবে। শুধু শুধু ভাববই বা কেন? ভাবার আগে কাজ। কিন্তু আগে ভাবনা না আগে কাজ? ওই যে কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তবে কি এই প্রবাদ বাক্য মিথ্যা? আমার মেজো ভাই ব্রজ তো ভেবে কাজ করতে চায়, কিন্তু ছেলেটা ভাবতে ভাবতেই বুড়ো হয়ে যাবে, কাজ আর করতে পারবে না। কিন্তু ভাবনা ছাড়া। এবার বড় মামিমা হাতের ইশারায় আমাদের যেতে বলে আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। আমাদের বাড়ির সবাই সর্বক্ষণ ছোটো মামাকে নিয়ে আলোচনা করছে। ফোনে আত্মীয় বন্ধুরা খবর নিচ্ছে, কিন্তু ছোটো মামার কোনো সন্ধানই জানা যাচ্ছে না। মামিমারা ইতিমধ্যেই নানা রকম মানত করে বসে আছেন। টুকটাক পুজো দেওয়ারও চলছে, কিন্তু আসল কাজ কিছুই হচ্ছে না। 2 দিন কেটে গিয়ে 3টে দিনও কেটে গেল, ছোটো মামার কোনো খবরই পাওয়া গেল না। এরই মধ্যে একদিন বড় মামা দোতলার বারান্দায় তার সাধের হারমোনিয়াম নিয়ে বসলেন। যদিও এটা কোনো নতুন ঘটনা নয়, বড় মামা মাঝে মধ্যে হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসেন। বড় মামা বিলম্বিত লয় গান। বিয়ের বাসরে নতুন জামাইয়ের বিলম্বিত লয়টা এতটাই বিলম্বিত হয়ে গিয়েছিল যে মামা যখন গান শেষ করে চোখ খুললেন তখন ভোর হয়ে গেছে। বাসর ঘরে আর কেউ নেই। মামাকে হারমোনিয়াম নিয়ে বসতে দেখে বড় মামিমা আতঙ্কিত কণ্ঠে বললেন, আবার তুমি গান গাইছো? বড় মামা বললেন, ডোন্ট ওয়ারি, আমি তো সেই ঘটনার পর থেকে আর চোখ বুজে গান গাই না। গাইবার সময় আমার চোখ খোলা থাকে। বড় মামিমা বললেন, মনে থাকে যেন। চোখ বুজে গান গাওয়ার অভ্যেস বড় মামাকে ছাড়তে হয়েছিল বড় দুঃখে। কিছুদিন তো অভিমান করে গানই গাননি। পরে অবশ্য অভিমান কমে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল কোনো এক নভেম্বরের সন্ধ্যায়। বড় মামা বারান্দায় শতরঞ্জি পেতে হারমোনিয়াম নিয়ে গান গাইছেন, সেই বিলম্বিত লয়। হারমোনিয়ামের রিডে আঙুল চাপবার পরই বড় মামা অভ্যেসবশে চোখ বুজে ফেলেছেন। চোখ খুলে উনি গান গাইতে পারেন না। মামার কথায় চোখ বুজে গান গাইতে গাইতে গানটা আমি মুদ্রিত নেত্রে ভিজুয়ালাইজ করি, তা না হলে আবার গান হয় নাকি? অতএব মামা যথারীতি চোখ বুজে বিলম্বিত লয় গেয়ে যাচ্ছিলেন।
এমন সময় বড় মামিমা প্লেটে করে একটা গরম ফিশ ফ্রাই নিয়ে এসে হারমোনিয়ামের পাশে রেখে বললেন, ফিশ ফ্রাই রেখে গেলাম, এক ফাঁকে খেয়ে নিয়ে আবার গাইতে থাকো। বড় মামা আর চোখে সেই ফিশ ফ্রাইটা একবার দেখে নিয়ে মনে মনে ভাবলেন, ফ্রাইটা একটু ঠান্ডা হোক, তাছাড়া এখনই গান থামিয়ে হামলে পড়ে ফিশ ফ্রাই খাওয়া প্রকৃত সঙ্গীত সাধকের কাজ নয়, আগে সঙ্গীত পরে ফ্রাই। বড় মামা চোখ বুজে আবার গান গাইতে আরম্ভ করলেন। ছুটির দিন, বড় মামার শ্বশুরমশাই জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি একখানা ফিশ ফ্রাই হাতে করে একতলার বারান্দা থেকে জামাইয়ের গান শুনতে দোতলার বারান্দায় উঠে এলেন। ইতিমধ্যে জনৈক হুলো বেড়াল গন্ধে গন্ধে উপরে বারান্দায় এসে মামার ফিশ ফ্রাইটা দাঁতে কামড়ে সোজা ছাদের দিকে চলে গেল। এমনই নিঃশব্দে ব্যাপারটা ঘটল যে বড় মামা কিচ্ছুটি টের পেলেন না। গান শেষ করে ফিশ ফ্রাই খাবার জন্য চোখ খুলে দেখেন তার সামনে শ্বশুর এবং তার হাতে একটি ফিশ ফ্রাই এবং বড় মামার নিজের প্লেটটি ফাঁকা। বড় মামা শ্বশুরমশাইয়ের দিকে তাকালেন। শ্বশুর ভাবলেন জামাই বোধহয় জানতে চাইছে আপনি কখন এলেন, তাই তিনি বললেন, এই একটু আগে এলাম। বড় মামা ভিতরের ক্ষোভ চেপে বললেন, আমার ফিশ ফ্রাইটা তুললেন কখন? শ্বশুরমশাই আকাশ থেকে পড়লেন, অবাক গলায় বললেন, তোমার ফিশ ফ্রাই? কি বলছো তুমি? হ্যাঁ, এটা তো আমার মেয়ে আমাকে খেতে দিল। খেতে খেতে উপরে তোমার কাছে আসবো বলে প্লেট আর নিইনি, ফ্রাইটার হাতে করে উপরে এলাম তোমার গান শুনবো বলে। বড় মামা বললেন, আপনার মেয়ে অর্থাৎ আমার বউ আমাকে এই প্লেটে একটা ফিশ ফ্রাই দিয়ে গিয়েছিল, সেটা গেল কোথায়? আপনি বই দ্বিতীয় ব্যক্তি তো আর কেউ আসেনি। শ্বশুরমশাই রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে বললেন, নন্দ, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। বড় মামা বললেন, আপনি আমার চোখ বুজে থাকার সুযোগে আমার ফিশ ফ্রাইটি বেমালুম আত্মসাৎ করেছেন, এমন কথা বলছি না, তবে বলবো নাই বা কেন? আমার শূন্য প্লেটে আর আপনার হাতে অর্ধভুক্ত ফ্রাইটি কি এ কথাই প্রমাণ করে না যে ওটি আমারই প্লেট থেকে তোলা? গুরুজন মানুষ, একখানা সামান্য ফিশ ফ্রাইয়ের জন্য তো আপনাকে ফ্রাই চোর বলা যায় না। তবে আপনার মেয়ের সংসার, খেতে ইচ্ছে হলে আরও ফ্রাই আপনার জন্য পাঠিয়ে দিত। মাঝখান থেকে এই সঙ্গীত সাধকের ফ্রাইটা ধরে টানলেন কেন? বড় মামা শ্বশুরমশাই রাগে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলেন। নিজের জামাইয়ের কীর্তির কথা সবাইকে জানিয়ে শ্বশুরমশাই সেই যে এই বাড়ি থেকে বেরোলেন, মরার আগে পর্যন্ত আর এই বাড়িতে আসেননি। এই ঘটনার পর অনেক দিন বড় মামা গান করেননি। হারমোনিয়াম নিয়ে বসলেই বড় মামি হুকুম করতেন, চোখ খুলে গাইবে, মনে আছে তো সেই কেলেঙ্কারির কথা? বড় মামা ঘাড় নেড়ে বড় মামিকে আশ্বস্ত করে গাইতে বসলেন। দোতলার বারান্দা নয়, একতলার বসার ঘরে বড় মামা গাইতে শুরু করলেন। বাড়িতে তখন দুই মামি আর আমি। সন্তু আর ভুবন গেছে বাজারের দিকে। নিচের ঘরে বড় মামা একা। মেজ মামা টিকিট কেটে প্রতিদিনের মতো আজও বনবিতানে ভাবতে গেছেন, এখনও ফেরেননি। আমি বাড়ির সদর গেটের সামনে দাঁড়িয়ে আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছি। সবেমাত্র সন্ধ্যা হয়েছে। হঠাৎ বন্ধুটি আমায় বলল, হ্যাঁ রে, তোদের বাড়িতে পুলিশ ঢুকছে কেন? আমি দ্রুত ঘাড় ফিরিয়ে দেখলাম কথাটা সত্যি। বাড়ির সামনে একটা পুলিশের জিপ গাড়ি। সেই গাড়ি থেকে নেমে একজন পুলিশ অফিসার আমাদের বাড়িতে ঢুকছেন এবং তার পিছু পিছু যাচ্ছেন পাজামা আর হাওয়াই শার্ট পরা একজন লোক। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়িতে ঢুকে গেলাম। বসার ঘরে বড় মামা বিলম্বিত লয় গেয়ে যাচ্ছেন। দরজার সামনে পুলিশ অফিসার আর সেই লোকটি। আমাকে দেখে পুলিশ অফিসার বললেন, উনি থামবেন কখন? আমি উত্তর দিলাম, না থামালে উনি থামেন না। উনি নিজে নিজে কখন থামেন তা কেউ বলতে পারে না। আপনি ডাকুন না। পুলিশ ভদ্রলোক ঘরের মধ্যে টাঙানো একটা পোস্টারের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, এরপরও থামাতে বলছেন? বড় মামার ঘরের ওই পোস্টারটা অনেক দিনের। ওতে লেখা, গানের সময় চুপ করে থাকবেন, সুরের সভায় অসুরদের স্থান নেই, গানে বিঘ্ন ঘটালে কাউকে ছেড়ে দেব না, সাবধান। আমি গিয়ে বড় মামাকে ডেকে তার সঙ্গীত সাধনায় বিঘ্ন ঘটালাম। বড় মামা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, আরে গঙ্গাপদবাবু, কি খবর? পুলিশ অফিসার বললেন, স্যার, গঙ্গাপদবাবুর খবর বলতে পারবো না। উনি আমার স্বর্গত পিতৃদেব, তার খবর কেমন করে রাখবো? আমার নাম হরিপদ। আপনার নামে থানায় একটি অভিযোগ জমা পড়েছে। বড় মামা উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন,
কিসের অভিযোগ? পুলিশ অফিসার বললেন, চুরির। ততক্ষণে দুই মামি নিচে নেমে এসেছেন। পটলা এবং জনাতিনেক প্রতিবেশীও জুটেছে। বড় মামি আর্তনাদের সুরে বলে উঠলেন, চুরি? ওগো, তুমি কি চুরি করেছো গো? বড় মামা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, ওয়েল, অভিযোগ চুরির, কিন্তু কি চুরি করেছি? চুরি যাওয়া বস্তুটি কি? পুলিশ অফিসার বললেন, লম্বমান বেনিসহ একটি জটা। ইনি কলকাতার চিতপুরে থাকেন। অপেরা পার্টিকে সাজ পোশাক, চুল, জটা, বেনি, খোপা সবই ভাড়া দেন। পুলিশ অফিসার লোকটির দিকে তাকাতেই লোকটি বলল, আমার নাম করুণা ঘন শিকদার। সাজসজ্জা নামে অপেরা পার্টির পোশাক ভাড়া দেওয়ার দোকানে কাজ করি। আমাদের পুরনো খদ্দের নিত্যগোপালবাবু। গত অমাবস্যার রাতে আপনি মানে নন্দদুলালবাবু তাঁর জটা অপহরণ করেছেন। নিত্যগোপালবাবু আমাদের কাছে আপনার নামে লিখিত অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা থানাকে জানাতে বাধ্য হয়েছি। কী করব বলুন? এই সিজনে চিতপুর পাড়ায় 10 জোড়া জটার অর্ডার। বড় মামা বললেন, আপনার জটা আপনি পাবেন, কিন্তু জটাধারী নেত্রটা কোথায়? আগে তাকে চাই। পুলিশ অফিসার বললেন, তিনি তো আমার জিপের পিছনেই বসে আছেন। বড় মামি বলে উঠলেন, ও মা, সে কি কথা? ও না নেমে গাড়িতে বসে রইল কেন? সাজসজ্জার লোকটা বলল, নেত্যবাবুর অভিমান এখনো যায়নি। যে গৃহ উনি ত্যাগ করেছেন সেই গৃহে স্বেচ্ছায় আসতে পারেন না, তাকে আহ্বান করে আনতে হবে। দুই মামি আর আমরা জিপ গাড়ির পিছনে গুটিসুটি করে ছোট মামাকে বসে থাকতে দেখলাম। বড় মামা বললেন, নেত্র, আগে নেমে আয়, তবে জটা পাবি। মামিরা বললেন, ঠাকুরপো নেমে এসো। ছোট মামা বললেন, নামো বললেই কি নামা যায় নাকি? আমি তো সাধারণ মানুষ নই। অমাবস্যায় গৃহত্যাগ করেছিলাম, অতএব অমাবস্যা না হলে গৃহে প্রবেশ করি কেমন করে? বড় মামি বললেন, তবে উপায়? পটলা বলল, আমি উপায় করে দিচ্ছি। মেন সুইচ অফ করে দিলেই তো অমাবস্যা। কিন্তু পটলাকে কিছুই করতে হলো না। বিদ্যুৎ পর্ষদের করুণায় সারা পাড়া জুড়ে অমাবস্যা নেমে এলো। করুণা ঘন জটা নিয়ে ফেরত যাওয়ার পর বড় মামা বললেন, এবার বুঝলি তো আমি সিনেমার গোয়েন্দা নই। টাইমলি নেত্র জটা টেনে নিয়েছিলাম বলেই তো নেত্র জটা জালে বাড়ি ফিরে এলো। আমার গোয়েন্দাগিরি স্টাইলই আলাদা। তবে আলাদাই বা কেন? কেনই বা নয়? বড় মামা ফাঁকা ঘরে একাই কথা বলে যেতে লাগলেন।